লেখক সুমিত সান্যালের দামিনী। শিশির নিজের এলাকায় বেশ জনপ্রিয় ছিল। সে খোলা মনের হাসিখুশি মানুষ। শিশির খুব সুন্দর করে কথা বলে, তার গানের গলাও ভালো। সে ভালো আবৃত্তি পাঠ করে। ধনুচি নাচেও তার জুড়ি মেলা ভার। সে সবার আপদে বিপদে ছুটে যায়। কেউ হাসপাতালে ভর্তি হলে তার বাড়ির সুবিধে অসুবিধেতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কতবার যে সে রাত বিরেতে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে ছুটেছে তার ইয়ত্তা নেই। প্রাণোচ্ছল মানুষ সর্বত্র আনন্দ ছড়ায়। একটা বেসরকারি অফিসে মধ্যম স্তরের চাকরি, মাইনে মোটামুটি, সুন্দরী বউ, সুগৃহিণী, 4টি সন্তান, 2টি মেয়ে, 2টি ছেলে, উত্তরাধিকার সূত্রে পাওয়া মস্ত দোতলা বাড়ি। এমন মানুষ হঠাৎ পুরোপুরি পাল্টে গেল, কারণ তার 20 বছরের চাকরি একদিন হঠাৎ চলে গেল। শুধু তার নয়, কোম্পানির সবার চাকরি চলে গেছে। অনেকদিন ধরে গুজব কানে আসছিল। স্ত্রী শ্রীলেখা অনেকদিন ধরেই বলছে, আমি বলি তুমি অন্য চাকরি দেখতে থাকো, তোমার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ঠিক জুটে যাবে একটা চাকরি, দেখবে হয়তো এর থেকে ভালো কাজ পেয়ে যাবে তুমি। শিশির হেসে উড়িয়ে দেয়, আরে অফিস তুলে দেওয়া কি এতই সহজ? এটা কোম্পানির হেড অফিস, রেজিস্টার্ড হেড অফিস, কত ফর্মালিটি আছে জানো? কিন্তু শ্রীলেখার আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। একদিন সকালে অফিসের দরজায় পৌঁছে কর্মচারীরা দেখল অফিসের মেন হলে চেয়ার সাজানো, সামনে একটা মঞ্চ, কোম্পানির চেয়ারম্যান, অন্যান্য ডিরেক্টর সবাই উপস্থিত। বেশি ভনিতা না করে চেয়ারম্যান জানিয়ে দিলেন বৃহত্তর উন্নতির জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানিকে তাদের অন্য ব্যবসার সাথে সম্পূর্ণভাবে যুক্ত করা হচ্ছে। কোম্পানির বর্তমান মালিক দিল্লিতে থাকেন। তিনি নিজের হাতে কোম্পানির সব দায়িত্ব তুলে নিতে চান। সব কর্মচারীরা তাদের পাওনা 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। সবার টেবিলে তাদের চিঠি পৌঁছে গেছে। পরের মাস থেকে, অর্থাৎ 7 দিন পর, এই অফিস পাকাপাকি বন্ধ হয়ে যাবে। হলঘর নিস্তব্ধ। সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। চাপা গুঞ্জন, চাপা কান্না, সমবেত দীর্ঘশ্বাস। কোম্পানির কর্মকর্তারা চলে গেছেন। আজ সবার রূঢ় উপলব্ধি হয়েছে, জগৎ সংসার তো কল্পনারই খেলা। প্রেমিকের সৌন্দর্য, আকাশের রামধনু, শিশুর সারল্য, চাকরি জীবনের নিরাপত্তা, সবই তো কল্পনা। সেদিন শিশির অনেক দেরিতে বাড়ি ফিরেছে। সে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরেনি, প্রিন্সেপ ঘাটে গিয়ে চুপচাপ বসেছিল। আজ সে ক্লান্ত, বিধ্বস্ত। হঠাৎ সে নিজেকে অপ্রয়োজনীয় মনে করছে। তার আত্মবিশ্বাস আজ তলানিতে। সে আশাহত, মুহ্যমান, পথহারা। একসময় সে বাড়ির দিকে রওনা হলো। কতক্ষণ আর বসে থাকবে গঙ্গার ঘাটে? বাস্তব তাকে স্বীকার করতেই হবে। বাড়িতে পৌঁছে দেখল শ্রীলেখা চিন্তিত মুখে দরজায় দাঁড়িয়ে রয়েছে। বড় মেয়ে দামিনী মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। শিশির পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। দেখলে মনে হয় সবকিছু স্বাভাবিক। যে যার কাজে ব্যস্ত। বড় ছেলে সোফায় বসে একটা বই পড়ছে। ছোট মেয়ে মেঝেতে বসে ছবি আঁকছে। সবার ছোট টুবাই প্লাস্টিকের জন্তু জানোয়ার নিয়ে খেলা করছে। আজ সে প্রতিদিনের মতো বাবার কাছে ছুটে আসলো না, জিজ্ঞাসা করলো না, আজ তুমি আমার জন্য কি এনেছো বাবা? হঠাৎ শিশিরের 2 চোখ জলে ভরে আসলো। সে চট করে নিজের ঘরে ঢুকে গেল। স্নান সেরে সে যখন ঘরে ফিরল, শিশির নিজেকে অনেকটা সংযত করে ফেলেছে। সবাই খাওয়ার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। চলে এসো, শ্রীলেখা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে স্বামীকে খাওয়ার টেবিলে আহ্বান করলো। শিশির তার নিয়মিত চেয়ারে এসে বসলো। আজ কেউ কিছু বলছে না, যেন আজ স্পেশাল রান্না হয়েছে, আর সবাই সেদিকেই মন দিয়েছে। শিশির সবার দিকে এক এক করে তাকালো। কেউ কিছু বলছে না। সে জানে সবাই তার খবর পেয়েছে। তার এক সহকর্মী পাশের বাড়িতে থাকে, তার স্ত্রী শ্রীলেখার অন্তরঙ্গ বান্ধবী। আজ আমার চাকরি চলে গেছে, তোমরা সবাই জানো, কেউ কিছু বলছো না কেন? শিশির সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তুমি চিন্তা করো না গো। শ্রীলেখা এগিয়ে এসে স্বামীর কাঁধে হাত রাখলো। আমি তো বলেছি তোমার অনেক ক্ষমতা আছে, অনেক অভিজ্ঞতা আছে। তুমি ঠিক একটা চাকরি পেয়ে যাবে, দেখবে অনেক ভালো চাকরি পেয়ে যাবে তুমি। তুমি নোট করে রাখো, আমি এই বলে দিচ্ছি। শ্রীলেখা স্বামীকে আশ্বস্ত করলো, কিন্তু শিশিরের মনের ভিতরে ঝড় তাতে শান্ত হয়নি। কোনো রকম 2 গ্রাস খেয়ে সে উঠে নিজের ঘরে চলে গেল। পরদিন থেকে শিশিরের যুদ্ধ শুরু হয়েছে চাকরির খোঁজে। এতদিন তার কখনো সে প্রয়োজন হয়নি। চাকরির বাজারের খোঁজ সে রাখে না। এই 20 বছরে পশ্চিমবাংলার শিল্পের অবস্থা আমূল পাল্টে গেছে। অনেক শিল্প ধুঁকছে, প্রচুর প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যারা টিকে রয়েছে তারা স্থবিরতায় ভুগছে। অনেকে দেশের অন্যত্র চলে গেছে, নেই চাকরি, নেই কোথাও। শিশির উত্তরোত্তর অবসাদে তলিয়ে যাচ্ছে। জীবনের প্রতি বিতৃষ্ণায় সে জর্জরিত। বিরক্তি আর রাগ তাকে চেপে ধরছে। সে কথায় কথায় ক্ষেপে যায়।
কথায় কথায় তার চোখে জল চলে আসে। কোম্পানি থেকে যা কিছু টাকা সে পেয়েছিল দ্রুত সব ফুরিয়ে আসছে। তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়ছে। অকাল বার্ধক্য তাকে আস্তে আস্তে গ্রাস করছে। বাড়িতে সবাই শিশিরের অবস্থা বোঝে। দামিনী সেন্ট জেভিয়ার্স কলেজে বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছে। সে লেখাপড়ায় বেশ ভালো, চিরদিন ভালো রেজাল্ট করে আসছে। অনেক উচ্চাকাঙ্ক্ষা তার, কেমিস্ট্রি তার প্রিয় বিষয়। সে বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণা করার পরিকল্পনা করেছিল, সেটা আর হওয়ার নয়। সে সবাইকে বলছে কেউ যদি কয়েকটা টিউশনি জোগাড় করে দেয়। দামিনীর বাকি ভাই বোনেরা এখন ছোট। দামিনীর পরের ভাই শুভ্রনীল অষ্টম শ্রেণীতে পড়ে, বোন হৈমন্তী ওরফে টুকটুক চতুর্থ শ্রেণীতে। সবার ছোট টুবাই, সে সবে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে স্কুলে। শিশির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। স্ত্রী তাকে অনেকবার বলেছে, নিজের যোগ্যতা বাড়াবার কথা বলেছে, যোগ্যতার প্রয়োজনীয়তার সম্বন্ধে বুঝিয়েছে, কিন্তু সে কান দেয়নি। এখন কি আর আবার পড়াশোনা করা যায়? টাইম কোথায়? সারাদিন অফিস, তারপর বাসে বাদুড় ঝোলা। কাজের মধ্যে যা কিছু শিখছি সেটাই যথেষ্ট। আর সে হাড়ে হাড়ে বুঝছে তার কোনো মূল্য নেই। সে অনেক পিছিয়ে পড়েছে। স্বামী, সন্তান আর সংসার, এই শ্রীলেখার জীবন ছিল। তবে সে পাড়ায় সবার সাথে সদ্ভাব রাখে। কোন্দল, ঘোট, পরনিন্দা, পরচর্চা থেকে নিজেকে সরিয়ে রাখে। স্বামীর মতোই সে সকলকে অযাচিতভাবে সাহায্য করে। দৈবক্রমে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে শ্রীলেখা একটি স্কুলে চাকরি পেয়ে গেল। সে বিটি পাশ করেছিল। বিয়ের আগে স্কুলে পড়াতো। বিয়ের পরেও কয়েক বছর কাজ করেছিল। তারপর সে সংসারের খাতিরে চাকরি ছেড়ে দিয়েছিল। শিবানী চক্রবর্তী ওদের পাড়ায় থাকেন। তিনি একটা স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা। তিনি শ্রীলেখাকে নিজের স্কুলে ঢুকিয়ে দিয়েছিলেন। শ্রীলেখার সব ছেলেমেয়েরা একই স্কুলে লেখাপড়া করে, তাতে শ্রীলেখার সুবিধাই হয়েছে। সবার ছোট বুবাই যখন স্কুলে ঢুকলো 12টায়, তার ছুটি হয়ে যায়। তারপর প্রাইমারি সেকশনের মাসিরা তাকে দেখেন যতক্ষণ বড়দের ছুটি না হয়। শিশির আরও বেশি অবসাদে তলিয়ে গেছে। অপরাধবোধ তাকে প্রায় গ্রাস করছে। শ্রীলেখা তাকে সবসময় বলতো নিজেকে আপগ্রেড করো। শিশির তাতে কান দিত না। সে যখন কাজে ঢুকেছিল তখন কম্পিউটার সবার কর্মজীবনে অংশ হয়ে ওঠেনি। যারা স্মার্ট, করিতকর্মা, তারা চেষ্টা করেছে, শিখে নিয়েছে। এগিয়ে যেতে হলে সবসময় নিজেকে যুগোপযোগী করে তুলতে হয়। না এগোতে চাইলে পিছিয়ে পড়তে হয়, বাতিল হয়ে যেতে হয়। আজকাল কথায় কথায় শিশির ক্ষেপে যায়, চিৎকার চেঁচামেচি করে। ছেলেমেয়েরা তাকে এড়িয়ে চলে। দামিনী সবার বড়, সে বাবার মনের অবস্থা জানে। আমি কিভাবে বাবাকে সাহায্য করতে পারি, কি করি? সে সবসময় ভাবে তাকে একটা কাজ জোগাড় করতে হবে। কেরিয়ারের কথা সে আর ভাবে না। শেষ পর্যন্ত শিশির বড়বাজারে একজন মারোয়ারি গদিতে খাতা লেখার কাজ নিতে বাধ্য হয়েছে। শুধুমাত্র দেখাবার জন্য তার কাজকে একটা গালভরা নাম দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ। শিশিরকে নিজের নিয়োগপত্র টাইপ করতে হয়েছে। বাস্তবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই তাকে করতে হয়। ভোরে উঠে তাকে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হয়। মনিবের বাড়িতে পৌঁছে তার নাতনিকে স্কুলে পৌঁছে দেওয়া, মনিবের বউয়ের টুকটাক ফাইফরমাস খাটা। 10টার সময় মনিবের ব্যাগ নিয়ে তার সাথে বড়বাজারের গদিতে গিয়ে প্রথমে টেবিল চেয়ার পরিষ্কার, ঘর গোছানো, মনিবের জন্য চা তৈরি করা। মনিব ইংরেজি লিখতে পড়তে কিছুই জানে না। আগের দিনে চিঠি পড়ে শোনানো, চিঠির উত্তর টাইপ করা, লোকজন আসলে তাদের জন্য চা করা, মনিব বললে খাবার নিয়ে আসা। যদিও তাকে অপশব্দ শুনতে হয় না, প্রতিদিন শিশিরের আত্মসম্মান বোধ পদদলিত হয়। প্রতিদিন তাকে নিজের মনের সাথে যুদ্ধ করতে হয়। সে একজন ইঞ্জিনিয়ার, একটা নামকরা কোম্পানিতে 20 বছর সম্মানের সাথে কাজ করেছে, কিন্তু তার কোনো মূল্য নেই। সেদিন সকালে ছেলেমেয়েরা সবাই স্কুল কলেজে চলে গেছে। শ্রীলেখা তড়িঘড়ি স্বামীরা নিজের টিফিন তৈরি করছে। কয়েকদিন তার মনিবের বউ মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছে, আর মনি বেনারস গেছেন ব্যবসার কাজে। একটা সামান্য কথা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। একটু কথা কাটাকাটি থেকে তারস্বরে চিৎকার। শ্রীলেখাই বেশি চেঁচাচ্ছে। শিশির হিস হিস করে অশ্রাব্য ভাষায় লাগামহীন কুৎসিত লাঞ্ছনা লাগাচ্ছে স্ত্রীর ওপর। হঠাৎ শিশির তেড়ে ফুঁড়ে বেরিয়ে এলো। এই সবের মধ্যে কেউ দেখতে পায়নি কখন শ্রীলেখার সিল্কের শাড়ি দাউ দাউ করে জ্বলে উঠেছে। শ্রীলেখা ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠে উঠানে বেরিয়ে গেল। সে দিশেহারার মতো ছুটছে। চিৎকার শুনে শিশির পেছন ফিরে তাকিয়েই আতঙ্কিত হয়ে ছুটল বউয়ের পেছনে। সে কিছু বুঝে পাচ্ছে না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে উঠোনে একপাশে রাখা বালতি ভর্তি জল শ্রীলেখার মাথায় ঢেলে দিল। হঠাৎ শ্রীলেখা ধপ করে পড়ে গেল, আর নড়ল না। নিমেষে ঘটে গেছে সব। পাড়ার লোকজন ছুটে এসেছিল। তারাই ধরাধরি করে শ্রীলেখাকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার গম্ভীর মুখে বেরিয়ে আসলেন অপারেশন রুম থেকে। উনি মারা গেছেন। সরি,
আচ্ছা, ওনার গায়ে ওই অবস্থায় জলকে ঢেলেছিল। শকের জন্য ওনার হার্ট ফেল করে গেছে। কারো মুখে কোনো কথা নেই। শিশির ফ্যাল করে তাকিয়ে আছে। সে যেন এই জগতে নেই। দৈবক্রমে শৈলের মাইতি তাদের প্রতিবেশী ছিলেন। সে সম্প্রতি পুলিশ সুপারিনটেন্ডেন্ট হয়েছে। এই পরিবারকে কাছ থেকে জানে। অপঘাতে মৃত্যু এমন ঘটনায় সাধারণত স্বামীকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো, কিন্তু ঘটনা একটি নিছক অপঘাত। পুলিশের খাতায় তাই নথিভুক্ত করা হয়। সেদিনের মৃতদেহ তাদের দিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা ঠিক করে ছেলেমেয়েরা মায়ের এমন বীভৎস চেহারা দেখতে পাবে না। তারা সাথে সাথে সৎকারের ব্যবস্থা করে ফেলেন। সেদিন ছুটির পরে টুবাই ওরফে তীর্থ মাসিদের তত্ত্বাবধানে প্রতিদিনের মতো সমবয়সী বাচ্চাদের সাথে খেলায় মেতে রয়েছে। অন্যদিনে তার মা মাঝে মাঝে এসে ছেলেকে দেখে যায়, কিন্তু আজ মা একবারও আসেনি। নিষ্পাপ বালকের তাতে কোনো খটকা লাগেনি। একসময় শিবানী চক্রবর্তী এসে তাকে ডাকলো, এসো তীর্থ, চলো আমরা বাড়ি যাই। মা কোথায় মিস? মা আমাদের সাথে যাবে না? না, আজকে মাকে হঠাৎ বাড়ি যেতে হয়েছে, আমি তোমাকে নিয়ে যাব। বালক শিবানী মাসির হাত ধরে বাড়ি চলল। বাড়ির কাছে আসতে এসে মিসের হাত ছাড়িয়ে ছুটে বাড়ির ভেতর ঢুকলো। মা, মা তুমি কোথায়? পাড়ার লোকজন বাড়িতে জড়ো হয়েছে, কেউ কথা খুঁজে পাচ্ছে না। মহিলারা মুখে আঁচল চাপা দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাবা পাথরের মতো মেঝেতে বসে রয়েছে। বালক তার কাছেও মায়ের কোনো সন্ধান পেল না। কিছুক্ষণের মধ্যেই সব ছেলেমেয়েরা ছুটে বাড়ি ঢুকলো। মায়ের মৃত্যুর সাংঘাতিক খবর ঠিক তাদের কাছে পৌঁছে গেছে। টুকটুক ছুটে গিয়ে বাবাকে ধরে ঝাঁকাতে শুরু করলো। তুমি কি করেছো? কি করেছো তুমি? আমার মাকে মেরে ফেলেছো তুমি? বলো, বলো, কেন 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 তুমি এমন করলে? শিশির যেন কিছুই শুনতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। দামিনী এসে বোনকে জড়িয়ে ধরলো। না না টুকটুক, বাবা কিছু করেনি। আলবাত করেছে, আলবাত করেছে। আমি জানি বাবা মায়ের জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল। টুকটুক পা ঠুকে বলল। শিশির ক্লান্ত পায়ে দোতলায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হঠাৎ যেন তার বয়স 20 বছর বেড়ে গেছে। সে ক্লান্ত, বিধ্বস্ত, তার সকল জীবৎ শক্তি শেষ হয়ে গেছে। পরদিন সকালে তার মৃতদেহ ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। আত্মীয় স্বজনরা খবর পেয়ে দেখা করে গেছেন। মৌখিক সহানুভূতি জানিয়ে কেউ দামিনীর হাতে 10-20 টাকা গুঁজে দিয়ে গেছেন। প্রতিবেশীরা সপ্তাহখানেক তাদের সামলেছে, কিন্তু কতদিন আর পরের ভার বহন করা যায়? এক এক করে তারাও বিদায় নিয়েছে। শুধুমাত্র শিবানী চক্রবর্তী তাদের সঙ্গ ছাড়েননি। শেষ পর্যন্ত দামিনী জোর করে তাকে বাড়ি পাঠিয়েছে। এবার উপায়, সহায় সম্বলহীন এই সংসার চলবে কি করে? ভাই বোনেরা অসহায়ভাবে দিদির মুখ চেয়ে আছে। দামিনীও কিছু জানে। কত আর বয়স তার। বাবা মায়ের ব্যাংকে অল্প কিছু টাকা আছে, কিন্তু তাতে কতদিন চলবে? আমাকে তাড়াতাড়ি একটা চাকরি পেতেই হবে, দামিনী ভাবে। কিন্তু কোথায় চাকরি? তার কি যোগ্যতা আছে? তাদের সবার স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। একসময় শিবানী 3 স্কুল পড়ুয়াদের স্কুল নিয়ে যাওয়া শুরু করলেন। তুমিও এবার কলেজে যোগ দাও ঝুমি। একদিন শিবানী দামিনীকে বললেন, আমার আর কলেজ যাওয়া হবে না কাকিমা, আমার এখনই একটা চাকরি দরকার। তুমি তোমার স্বপ্ন, তোমার অ্যাম্বিশন জলাঞ্জলি দিয়ে চাকরি করবে? হ্যাঁ, দামিনী গম্ভীর কণ্ঠে বলল। আমি তাই ঠিক করেছি, কিন্তু চাকরি কোথায়? নেই নেই নেই। সেদিন সকালে দামিনী ভাই বোনেদের স্কুলে পাঠিয়ে চাকরির খোঁজে বেরোচ্ছে। দেখলো তার কলেজের কয়েকজন সহপাঠী তার বাড়ির সামনে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্তভাবে উকিঝুঁকি দিচ্ছে। তাকে দেখে শুভঙ্কর এগিয়ে আসলো। এই যে দামিনী, কেমন আছো তুমি? আছি। দামিনী আস্তে করে মাথা নাড়ল। শুভঙ্কর তার সাথে একই ক্লাসে পড়ে। এই কয়েকজনের সাথে দামিনীর একটু হৃদ্যতা ছিল। কলেজে তারা একসাথে থাকে, একসাথে ঘোরাঘুরি করে, পরস্পরকে লেখাপড়া সাহায্য করে। দামিনী সবার সেরা, সকলকে নির্দ্বিধায় সাহায্য করে। কলেজ প্রান্তরে তার মনোমুগ্ধ করা মুখশ্রী আর মিষ্টি স্বভাবের সুষমা ছড়িয়ে থাকে। অনেক ছেলেই তার কৃপা প্রার্থী, কিন্তু তেজস্বিনীর সামনে মুখ খুলতে পারে না। আমরা জানি তোমার জীবনে কেমন ঝড় বয়ে গেছে, শুভ বলল। কথায় তার সান্ত্বনা হয় না জানি। শুভ সকলের সাথে একবার দৃষ্টি বিনিময় করে নিল। আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য সাহায্য করতে চাই। সাহায্য?
সবাই তাদের ব্যাগে হাত ঢুকিয়েছে। ক্ষণিকে দামিনীর চোয়াল শক্ত হয়ে গেল। তোমরা করুণা দেখাতে এসেছো? সহায় সম্বলহীন দুঃখিনীকে অযাচিত ভিক্ষে দিতে এসেছো? দামিনী দীপ্ত কণ্ঠে বলল। ছি ছি, কি বলছিস দামিনী? মেয়েরা তাকে জড়িয়ে ধরল। সবার চোখ জলে ভরে এসেছে। তুই আমাদের এত নীচ ভাবিস? শুভঙ্কর মর্মাহত মুখে স্তব্ধ হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি সহায় সম্বলহীন, কেউ নেই, আমার কিছুই নেই। আমার ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব পালন করার জন্য আকাশ পাতাল চিন্তা করছি আমি। কিন্তু তোমরা এইভাবে আমাকে ছোট করো না প্লিজ। দামিনী কান্নায় ভেঙে পড়ল। মেয়েরা সকলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শুভঙ্কর মুখ ঘুরিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করছে। দামিনী কারো কাছে কোনো সাহায্য নেবে না। একসময় বন্ধুরা মাথা নিচু করে ফিরে গেল। সেদিন বাড়ি পৌঁছে শুভ কারোর সাথে কথা বলল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। মা কিছুক্ষণ পরে উকি দিয়ে দেখলো সে চুপ করে মাথা নিচু করে বসে আছে, বিষাদ ভরা দৃষ্টির শূন্যে স্থির হয়ে আছে। মা আস্তে করে তার কাঁধে হাত রাখলো। শুভ চমকে উঠল। সে চট করে নিজেকে সামলে নিয়েছে। কি রে, কি হয়েছে তোর? কিছু না তো মা। শুভ হাসবার চেষ্টা করলো। কিছু না তো দেখছি, আমাদের সাথে কোনো কথাই বললি না। কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলি, আজ তোর বাবাও তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। বাবাকে দেখে ওনার সাথেও কোনো কথা বললি না। বাবা ডাকছে তোকে। শুভ মাকে অনুসরণ করলো। কি হয়েছে ওর? বাবু কলেজে কিছু হয়েছে? বাবা উঠে এসে ছেলেকে কাছে নিয়ে বসলেন। তুমি বলতে পারো আমাদের, তুমি তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের কাছে কোনো কিছু তো বলতে বাধা নেই। ইউ ক্যান ট্রাস্ট মি। শুভ একবার দুজনের দিকে তাকালো, তারপর এক সময় সে সব কিছু মা বাবাকে জানালো। মায়ের দু চোখ জলে ভরে উঠল। মা স্বামীর দিকে তাকালো। বাবার নিজের টাকে হাত বুলাতে বুলাতে চিন্তা করছেন। দেখো, তোমরা টাকা দিয়ে ওকে সাহায্য করতে গেছো, তাতে তো যে কোনো মেয়ে, যে কোনো মানুষই আহত হবে। হ্যাঁ আমি জানি, তোমরা মেয়েটিকে ছোট করতে চাওনি, আমি জানি। মেয়েটা কি নাম বললে? দামিনী। ও কি চায়? ও কাজ করতে চায় বাবা, কিন্তু আমি ওকে বলি কি করে? আমার বাবা তাকে কাজ দিতে পারেন? ও তো আগে আহত হয়ে আছে বাবা। আমার দোষ বাবা, আমি আগে আগ বাড়িয়ে ওকে টাকা অফার করেছি। শুভ অনুতপ্ত কণ্ঠে বলল। না, তুমি ওকে বলবে না। তোমার এমন কোনো কমন বন্ধু নেই যাকে তুমি বিশ্বাস করতে পারো? বাবা বললেন। হ্যাঁ, চৈতালি বিশ্বাসী মেয়ে, ওকে বুঝিয়ে বললে ও করতে পারবে। শুভ বলল। কিন্তু তুমি কি করতে চাইছো? মা বৈশাখী স্বামীর দিকে তাকিয়ে বললেন। কোনো চাকরি? কিন্তু কিভাবে দেবে চাকরিটা মেয়েটিকে? ওর কাছে কিভাবে কথাটা গোপন রাখা হবে যে তুমি ওকে সাহায্য করছো? প্রকারান্তরে বাবু ওকে সাহায্য করছে। হ্যাঁ, আমি অবনীবাবুকে সব বুঝিয়ে দেব। শোনো, তুমি তোমার ওই সহপাঠিনীকে দিয়ে দামিনীকে খবর পাঠাও, পরশু আমাদের রেস্তোরাঁতে সকাল 10টায় অবনী কাকুর সাথে দেখা করবে। সে কোনো দিন জানবে না। হঠাৎ দামিনীর চাকরি হয়ে গেল। ভাই বোনের মুখে স্বস্তির হাসি ফুটেছে। তুমি পড়াশোনা ছেড়ে দেবে দিদি? ভাই আর্জনিল এক সময় এসে দিদিকে বলল। আপাতত স্থগিত রেখেছি, দেখি। দামিনী ভাইয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল। দামিনীর স্বপ্ন পূর্ণ হয়নি। সে অনেক পড়তে চেয়েছিল, হয়নি। অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল তার, কিছুই তার হওয়ার নয়। তবু সে ভেঙে পড়েনি। সে নিজেকে কাজের মধ্যে উৎসর্গ করে দিয়েছে। বুদ্ধিমতী সে চিরদিনের। হোটেল ব্যবসার খুঁটিনাটি সহজে শিখে নিয়েছে দামিনী। এই কয়েক বছরে কোম্পানির কলকাতায় 8খানা রেস্তোরাঁ, তাতে দামিনীর বিরাট অবদান। ধাপে ধাপে উন্নতি হয়েছে তার। এখন সে পূর্ণদাস দেবরায়ের হোটেল ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর। সম্প্রতি দার্জিলিংয়ে, দীঘায় আর কালিম্পংয়ে রেস্তোরাঁ খুলেছে। কয়েকটা হোটেল খোলারও পরিকল্পনা রয়েছে তাদের। দমদম বিমানবন্দরে তাদের 2টি ক্যাফে রয়েছে। কলকাতা শহরে নানা জায়গায় অনেক ম্যাল তৈরি হয়েছে। সেখানেও পূর্ণদাস দেবরায়ের আহার রেস্তোরাঁ একটা পরিচিত নাম। দামিনীর একটা মস্ত বড় গুণ হচ্ছে সে যা কিছু করে নিজেকে তার মধ্যে ডুবিয়ে দেয়। দেবরায় সাহেবের সাথে তার প্রায় দৈনিকই কথা হয়, নানা আলোচনা হয়। ভদ্রলোক মেয়েটির কর্মনিষ্ঠায় মুগ্ধ, তবে সে ভীষণ নীতিবান আর স্বাভিমানী। সে সদা সৎ পথে চলে এবং নিজের আত্মসম্মান বা মর্যাদা বজায় রেখে চলে। সে নিজে মুখ ফুটে কখনো কিছু চায় না। তবে পূর্ণদাস দেবরায় এক প্রকার জোর করে দামিনীকে তার খাদ্য পরিষেবা ব্যবসায় 25% অংশীদার করেছেন। তার পে প্যাকেজ বেশ আকর্ষণীয়। তার সাথে নানা সুবিধা সে পেয়ে থাকে। তার ড্রাইভার সহ গাড়ি আছে। কোম্পানির ব্যবস্থাপনায় তার মতের যথেষ্ট দাম আছে। কোম্পানির সব কর্মচারীরা দামিনীকে শ্রদ্ধা করে, ভালোবাসে। দেবরায় সাহেবের মেয়েটির প্রতি মায়া পড়ে গেছে। তিনি অত্যন্ত স্নেহ করেন তাকে। দামিনী জানে ভদ্রলোকের আরও অনেক ব্যবসা আছে। পূর্ব ভারতে তাদের তথ্য প্রযুক্তির ব্যবসা বেশ উন্নতি করেছে। এখন শুনেছে কোম্পানি সে ব্যবসা আরও বেশি সম্প্রসারণ করবার চেষ্টা করছে। দেবরায় সাহেবের ছেলে সে ব্যবসা চালায়।
দামিনীর অহেতু কৌতূহল নেই, সে অযাচিতভাবে কোনো কিছুতে নাক গলায় না। সময় গড়িয়ে যায়। ভাই নীল ওরফে আর্য নীল বরাবর দিদির মতো লেখাপড়ায় ভালো। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বোন টুকটুক ওরফে হৈমন্তী লেখাপড়ায় মোটামুটি, ম্যাট্রিকে কোনোভাবে টেনে টুনে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। উচ্চ মাধ্যমিকেও তাই। সে বাংলা সাহিত্য নিয়ে বিএ পড়বার জন্য কলেজে ভর্তি হয়েছে। নীল ফার্স্ট ডিভিশনে বিটেক পাশ করেছিল। দিদির তাকে উৎসাহ জুগিয়েছে আরও এগিয়ে যাওয়ার জন্য, সুতরাং সে এমটেক ডিগ্রিও অর্জন করেছে। দামিনী শিবানী দিদিমণিকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছে। ভদ্রমহিলা চিরদিন একা, তিনি কুলে কেউ নেই তার। এই বয়স্ক কাজের লোক নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। ইদানিং শরীর ভালো থাকে না, বেশ কয়েকবার খুব বাড়াবাড়ি হয়েছিল। দামিনীকে রাত বিরেতে হাসপাতালে ছুটতে হয়েছে। দামিনী এক প্রকার জোর করে নিয়ে এসেছিল ওনাকে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দামিনী দেখলো সামনে বসার ঘরে গভীর আলোচনা চলছে। এমন গভীর যে সে এসে দাঁড়িয়েছে কারো খেয়ালই হয়নি। আলোচনা মূলত চলছিল ভাই আর্যনীল আর শিবানী কাকির মধ্যে। টুকটুক মুখ দর্শক। কি ব্যাপার, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? দামিনী জিজ্ঞাসা করলো। সবাই চমকে উঠল। আরে দিদি, নীল বলল। হ্যাঁ, কি ব্যাপার? আরে আজও একটা খুব ভালো চাকরির অফার পেয়েছে, কিন্তু ও নারাজ, যেতে চাইছে না। শিবানী কাকি কোম্পানির নাম বললেন। আরে কেন, কি দরকার? এই তো ভালো আছি। এখানে চাকরিটা কি খারাপ? ব্যাঙ্গালোরে সব কিছু প্রচণ্ড দাম, কলকাতা থেকে অনেক গুণ বেশি। থাক না। এই চাকরি কি ছাড়া যায়? এখানে কলকাতায় আইটির কোনো ফিউচার আছে? দামিনী এগিয়ে এসে ভাইয়ের কাঁধে হাত রাখলো। আমি বলবো তুই এই চাকরিটা নিয়ে নে। কবে জয়েন করতে হবে? 1 মাসের মধ্যে বলেছে। কিন্তু নীল দোটানায়। কেন, পিয়ালিও তোর সাথে যাবে? আমি কালকে ওর মা বাবার সাথে কথা বলতে যাব। দামিনীর ঠোঁটে হাসি। নীলের মুখ হা হয়ে গেছে। সে নিজের অজান্তে উঠে দাঁড়িয়েছে। দিদির চোখে কিছু এড়ায় না ভাই, আমি সব জানি। পিয়ালিও তোর সাথে অফার পেয়েছে। নীল অবাক। দিদি জানলো কি করে? হঠাৎ নীল গম্ভীর হয়ে উঠল। না দিদি, এবার আমার দায়িত্ব নেবার পালা। আগে তোমার বিয়ে হবে, তারপর আমার কথা। আমি তো বলেই দিয়েছি আমি বিয়ে করব না। এবার দামিনী গম্ভীর হয়ে উঠল। কেন দিদি, তুমি কেন বিয়ে করবে না? তোমার এই ভাই কি কখনো দায়িত্ব নিতে পারে না কোনো? পিয়ালি অপেক্ষা করবে। নীল উঠে দাঁড়িয়েছে। কেন, কেন অপেক্ষা করবে? আমি বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। আমি তোমাদের বিয়ের দিন ঠিক করবো এই 1 মাসের মধ্যে। পারলে টুকটুকেরও বিয়ে হবে। দেবাশিস এখন ট্যুরে গেছে, আমি ওর মায়ের সাথে কথা বলেছি। রবিবার ওনারা আমাদের বাড়ি আসবেন বলেছেন, তখনই সব ঠিক হবে। টুকটুক লজ্জায় মুখ ঢেকে ঘর থেকে ছুটে পালালো। শিবানী কাকির 2 চোখ সহসা জলে ভরে উঠেছে। নীল মাথা নিচু করে বসে রয়েছে। টুবাই কখন ঘরে এসে দাঁড়িয়েছে কেউ জানে না, তার চোখে জল। দামিনী ছোট বোনের ঘরের দিকে চলে গেল। 2 ভাই বোনের বিয়ে হয়ে গেছে। আর্যনীল বউ নিয়ে ব্যাঙ্গালোরে চলে গেছে। টুকটুক ওরফে হৈমন্তীর শ্বশুরবাড়ি কলকাতায়, তবে ওরা থাকে উত্তর কলকাতায়। ছোট ভাই টুবাই ওরফে তীর্থ কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সময় ডানা মেলে আরও অনেক এগিয়ে গেছে। নীল প্রথম প্রথম ব্যাঙ্গালোর থেকে প্রতিদিন দিদির খবর নিত, ফোন করতো। পিয়ালিও দিদিকে বেশ সম্মান করে, সমীহ করে। আস্তে আস্তে তারা নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় দিদি ফোনে ভাইকে পায় না। মাঝে মাঝে দামিনীর মন প্রাণ ব্যথায় ভরে ওঠে। জীবন নিঃসার মনে হয়। কিন্তু সে নিরাশাকে নিজের সত্তার উপর ভর করতে দেয় না। সময় সুযোগ পেলে সে প্রায় গোল পার্কে রামকৃষ্ণদেবের মন্দিরে গিয়ে বসে থাকে। জানতে পেরে শিবানী কাকিও তার সাথে যায়। বিয়ের পরে প্রথম প্রথম হৈমন্তী প্রায় প্রতিদিনই স্বামীর সাথে ঘুরতে বেরোয়। দেবাশিস অফিস থেকে ফিরলে শাশুড়ি ছেলে বউকে পাঠিয়ে দেয়, যা তোরা একটু ঘুরে আয়। বৌমা সারাদিন তোর অপেক্ষায় বসে থাকে। মা ছেলেকে বলেন। হৈমন্তী লজ্জা লজ্জা মুখ করে সাজতে ঢুকে যায় নিজের ঘরে। প্রায় দুজনে এই সুযোগে দামিনীর সাথে দেখা করতে যায়। দামিনী চেষ্টা করে নির্দিষ্ট সময়ে বাড়ি পৌঁছাবার। গতানুগতিক রুটিনে কিছুক্ষণ একটু হাসি ঠাট্টা, কিছুক্ষণ ভুলে থাকা নিজের ক্লান্তিকর একাকিত্ব। টুবাই নিজেকে লেখাপড়ায় উৎসর্গ করেছে, কিন্তু সে দিদির একাকিত্বের সাথী। বাড়ি ফিরলে দিদিকে তার সারা দিনের সব কথা বলা চাই। হয়তো ইচ্ছে করে সে এটা করে। দিদি তো জীবনে কিছুই পায়নি, শুধু দিয়ে গেছে। প্রথম প্রথম শিবানী কাকি বিয়ের কথা বলতেন, কিন্তু দেখা গেছে
ইদানিং ওই কথা বললে দামিনীর মুখটা করুণ হয়ে ওঠে, চোখের কোল চিকচিক করে। বিয়ে করে কি হবে কাকি, এই তো বেশ আছি আমরা দুজনে। আমি বিয়ে করব না ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। দামিনী কথা পাল্টাবার জন্য বলে। একদিন হঠাৎই মা জানলেন হৈমন্তী প্রায় পরদিন স্বামীকে নিয়ে দিদির কাছে যায়। সঙ্গে সঙ্গে তার ভুরুতে ভাঁজ। রাতে স্বামী ঘরে ঢুকতে তিনি অসন্তুষ্ট কণ্ঠে বললেন, তুমি জানো তোমার ছেলের বউ প্রতিদিন তোমার ছেলেকে নিয়ে তার দিদির কাছে যায়, তাতে কি হয়েছে? অনন্ত চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হয়েছে মানে? আমি রোজ দেবু বাড়ি ফিরলে ওদের দুজনকে বেড়াতে পাঠাই যে নতুন বিয়ে, মেয়েটা একটু নিরিবিলিতে স্বামীর সাথে কিছুটা সময় কাটায়, কিন্তু ওর বরকে টেনে নিয়ে যায় বাপের বাড়ি। কথায় সুরে সহসা শ্লেষ ফুটে ওঠে। বাপের বাড়ি কি? বৌমা যখন নিতান্ত বালিকা, মা বাবাকে একসাথে হারিয়েছে, দিদি ছোট ছোট ভাই বোনেদের মানুষ করেছে। তার নিজের কত বছর তখন, ধরো 18, সে নিজে তো কিছুই পায়নি কোনোদিন। ক্যাফেতে কাজ করেছে, টিউশনি করেছে, ঘরের কাজ এক হাতে করেছে, ভাই বোনে চোখের সামনে দেখেছে। দিদি নিজের সব শখ সাধ জলাঞ্জলি দিয়ে তাদের জন্য প্রাণপাত করছে। তুমি তো সবই জানো উর্মি, তুমি তো মা। মায়া লাগে না মেয়েটার জন্য? অনন্ত ধরা গলায় বললেন। উর্মিলা অবাক। স্বামীর এই রূপ তিনি আগে দেখেননি। নিজের হীনমন্যতার জন্য একটু লজ্জিত হলেন। না গো, আমি ওইভাবে বলতে চাইনি। সত্যিই তো দামিনী নিজের জীবনে কিছুই পায়নি। ভাই বোনেদের লেখাপড়া বিয়ে এই নিয়ে কাটিয়ে দিয়েছে। এখনো ছোট ভাইয়ের জন্য লেগে রয়েছে। দুজনের মনে বেদনার সুর, দুজনে নীরবে পাশাপাশি জেগে রয়েছে বিছানায়। সেদিন উর্মিলা স্বামীর সাথে বাড়ি ফিরেছেন, আজ তার মেজাজ গরম। অনন্ত আজ চুপ। বাড়ি ফিরে উর্মিলা দেখলেন ছেলে ছেলের বউ সেজেগুজে রেডি। কোথায় চললে তোমরা? ওমা, আজ তো বড়দির জন্মদিন, তাই হৈমন্তী বলতে চাইলো। আর তোমরা চলে দিদির বাড়ি? উর্মিলা জ্বলে উঠলেন। আজ যে আমারও জন্মদিন, তোমাদের কারো মনে আছে? বুড়ি কারো ধর্তব্যের মধ্যেই আসে না। উর্মিলা কারো কিছু বলার অপেক্ষা না রেখে পা ঠুকতে ঠুকতে নিজের ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে একটা রং ওঠা পুরনো শাড়ি পাল্টে বেরিয়ে আসলেন। টেবিলে বড় মতো কেক, নানা রকম খাবার, মিষ্টি সাজানো। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? এই সব যার জন্য এনেছো তার কাছে নিয়ে যাও। তখনই তমাল ঘরে ঢুকলো। কেউ লক্ষ্য করেনি ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। তমাল তাদের প্রতিবেশী বন্ধু, একই বিল্ডিংয়ে থাকে। হ্যাপি বার্থডে বৌদি। কেউ কথা বলছে না, কেউ যেন দেখতেই পায়নি তাকে। আরে কি ব্যাপার, তোমরা সবাই এইভাবে দাঁড়িয়ে? আর বৌমা? তোমার দিদি ঝড়ের মতো বেরিয়ে গেল, আমি ডাকতে যাব সে ছুটে লিফটে ঢুকে গেল। তমাল চিন্তিত কণ্ঠে বলল। ছি ছি, দেখলে তো হিতাহিত জ্ঞানশূন্য রাগ হলে কি হয়। অনন্ত মাথা নাড়তে নাড়তে বললেন, মানে? আজ তোমার জন্মদিন সবার মনে ছিল, এমনকি বৌমার দিদিরও মনে ছিল। ওই এই সব কিছু পাঠিয়েছে, তোমাকে সারপ্রাইজ দেবে সবাই মিলে, তাই তোমাকে বলিনি আমরা। তোমাকে জন্মদিনের প্রণাম জানাতে এসেছিল মেয়েটা। হতভাগিনী কখনো নিজের জন্মদিন পালন করে না, এবার এরা জোর করেছিল বলে রাজি হয়েছিল। অনন্ত মুখ ঘুরিয়ে নিয়েছেন। হৈমন্তী ফুপিয়ে কেঁদে উঠল। তমাল কিং কর্তব্য বিমূঢ়, বুঝে পাচ্ছেন না কি করবেন। দামিনীকে হঠাৎ ফিরতে দেখে শিবানী উঠে আসলেন। দামিনী নিজের ঘরের বিছানায় আছড়ে পড়ল। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। আরে কি হয়েছে দামিনী, তুমি কাঁদছো কেন? শিবানী অধীর হয়ে তার পাশে বিছানায় উঠে বসলেন। দামিনী সমানে কেঁদে চলেছে। অনেকক্ষণ পরে দামিনী নিজেকে সংবরণ করেছে। আপনি খেয়ে নিন কাকি, আমি আজ রাতে কিছু খাবো না, ভালো লাগছে না। দামিনী উঠে বাথরুমে ঢুকে গেল। শিবানী চিন্তিত মুখে বাথরুমে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে দামিনী বেরিয়ে আসলো। আমি ঠিক আছি কাকি, খাবেন চলুন। আপনি পায়েস বানিয়েছেন না আমার জন্য? দামিনী হাসবার চেষ্টা করলো। শিবানী আর কথা বাড়ালেন না। মেয়েকে থালা সাজিয়ে দিলেন, পরম স্নেহে নিজের হাতে পায়েস খাইয়ে দিলেন তাকে। দরজায় টুংটাং ঝংকার শুনে দামিনী নিজেই এগিয়ে গিয়ে দরজা খুলল। সস্ত্রীক অনন্ত চৌধুরী ছেলে ছেলের বউকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আসুন আসুন মাসিমা, মেসোমশাই। দামিনী উর্মিলা দেবীকে মিষ্টি হেসে হাত ধরে অভ্যর্থনা জানালো। দুজনকে প্রতিবারের মতো নিচু হয়ে প্রণাম করতে গেল। উর্মিলা এগিয়ে গিয়ে তার দুহাত চেপে ধরলো। আমার ভুল হয়ে গেছে মা, আমার অন্যায় হয়ে গেছে। আমি খুব খারাপ মেয়ে মানুষ, খুব খারাপ। তার দু চোখ ঝরে পড়ছে। না 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 মাসিমা, অমন বলবেন না, আমার অপরাধ আর বাড়াবেন না প্লিজ। অপরাধ তো আমি করেছি মা, আমি করেছি। উর্মিলা দামিনীকে জড়িয়ে ধরেছেন।
আচ্ছা আচ্ছা, কেউ অপরাধ করেনি, ছোট একটা ভুল বোঝাবুঝি। এবার শিবানী এগিয়ে আসলেন। আজ আপনাদের দুজনার জন্মদিন আর দুজনে কাঁদছেন। টুকটুক নিয়ে আয়, ওগুলো সব টেবিলে সাজিয়ে রাখ। হৈমন্তী আর দেবাশীষ জন্মদিনের কেক আর অন্যান্য খাবার টেবিলে সাজিয়ে রাখলো। আমিও রান্না করছি। আমি আজ নিজের হাতে তোমাদের দুজনকে পায়েস খাওয়াবো। মেঘ কেটে গেছে, আজ এক নতুন যুগের আরম্ভ হয়েছে। আজ বহু বছর পর পুজোয় সব ভাই বোনেরা জড়ো হয়েছে। নীল এসেছে তার দুই ছেলে মেয়েকে নিয়ে। টুকটুকের একটা মেয়ে, আজ তার শ্বশুর শাশুড়িও এসেছেন। টুবাই গত মাসে লন্ডন থেকে ফিরেছে MRCS পাশ করে। আজ বিজয়া, সকাল থেকে কত লোক আসছে, রাতের খাওয়া দাওয়া সারা হয়েছে, সামনের ঘরে আড্ডা হচ্ছে। দামিনী সকলকে রসগোল্লা পায়েস পরিবেশন করছে। এই যে দামিনী, সকাল থেকে চরকিবাজি করছো, এবার একটু বসো তো। উর্মিলা দেবী দামিনীকে টেনে নিজের কাছে বসিয়ে নিলেন। হ্যাঁ মাসিমা, এই তো বসছি। আমার আজ কি যে ভালো লাগছে, কত বছর পর এবার সবাই পুজোতে বাড়ি এসেছে। আমার থেকে সুখী আর কে আছে মাসিমা? দামিনী হেসে বলল, হ্যাঁ সবাইকে খুশি করেই তুমি খুশি, কিন্তু একটা কথা বলবো? উর্মিলা দেবী স্বামীর দিকে তাকিয়ে বলল, এবার তুমি বিয়ে করো। বিয়ে? আমি? দামিনী অজান্তেই উঠে দাঁড়ালো। নিমেষে ঘরে কলরব থেমে গেছে, সবার দৃষ্টি দামিনীর দিকে। সুখে থাকতে ভূতে কিলায়? কিসের সুখ দিদি, তুমি তো একা। নীল বলল, একা কেন, তোমরা আছো তো। নও। দামিনীর উত্তর। কোথায় দিদি, এতগুলো বছরে কতবার আসতে পেরেছি আমরা। তুমি আমাদের প্রতিষ্ঠিত করেছো, সবার বিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো একা। আমরা থেকেও নেই, কি করেছি আমরা? আজ হঠাৎ নীলের দু চোখে জল। তোমরা সুখী হয়েছো, এতেই তো আমার সুখ ভাই। দামিনী এগিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখলো। আজ সহসা দামিনীর গলায় বেদনার সুর সবার মনে বিঁধেছে। টুকটুক দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। দামিনী অস্থির হয়ে তাকে শান্ত করবার চেষ্টা করছে। অনেক তো করলে মা, এবার তুমি বিয়ে করো। উর্মিলা দামিনীর কাছে এসে বললেন, আরে আপনারা সবাই আমার পিছনে কেন লেগেছেন? এটা কি বিয়ে করবার বয়স? এ আদবুড়ি মেয়েকে একে বিয়ে করবে কি দরকার? টুবাই তো আমার কাছে থাকবে বলেছে। কি রে টুবাই, থাকবি না আমার কাছে? টুবাই সজল চোখে দিদির হাত ধরেছে। ঘরে নিস্তব্ধতা। দামিনীর জন্য আজ সবাই ব্যথিত। আমি একটু আসছি। দামিনী ধীর পায়ে ওপর তলায় নিজের ঘরে চলে গেল। আমি শুভঙ্কর দার সাথে দেখা করব। অনেকক্ষণ পর নীল বলল, এসে দিদিকে নিয়ে যাক। কতদিন আর আড়ালে থাকবে? কিন্তু দাদা, সত্য জানলে দিদি ব্যথা পাবে। দিদির এতদিনের সাধনা। টুকটুক বলল, সাধনা তো শুভদাও করছে টুকটুক, দিদির তুলনা হয় না। কিন্তু শুভদাও তো আড়াল থেকে হাত বাড়িয়ে দিয়েছিল। নীল বলল, কিসের সাধনা? কেউ লক্ষ্য করেনি দামিনী কখন সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে? সবাই চমকে উঠল। আরে না না দিদি, যে যার জায়গা ফিরে যাওয়ার আগে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। নীল সামাল দিতে চাইলো। কথা ঘোরাস না নীল, শুভর নাম আমি শুনেছি। তোমরা কি আড়াল করতে চাইছো বলো? দামিনী সবার দিকে তাকিয়ে বলল। সবাই একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে নিল। আসলে শুভদা আমাদের বারণ করেছিল দিদি। নীল বলতে আরম্ভ করলো, ও তোমাকে আঘাত দিতে চায়নি, তাই বারণ করেছিল। তুমি ওদের কোম্পানিতে চাকরি করো, পূর্ণদাস দেবরায় শুভঙ্করের বাবা। তুমি নিজ গুণে উন্নতি করেছো, এটা ওনারা বারে বারে বলেছেন। কিন্তু সূত্রপাত হয়েছিল তোমার ওই একটা কথায়। তোমরা এইভাবে আমাকে ছোট করো না, সবই শুভদার মুখে শোনা। শুভদা তোমাকে সত্যি মনে প্রাণে ভালোবাসে দিদি, টুকটুক ধরা গলায় বলল। তাই এতগুলো বছর সে তোমার সাথে থেকেছে, কিন্তু সামনে আসেনি, যাতে তোমার আত্মসম্মানে আঘাত না লাগে। এমন ভালোবাসা তো আমরাও ভাবতে পারি না দিদি। নীল বলল, আর আমি ধরে নিয়েছিলাম কেউ আমাকে। দামিনী নিজের মুখে ঢেকে বসে পড়ল। শুভদা আজও তোমার জন্য অপেক্ষা করে বসে আছে দিদি, ও মুখ ফুটে বলবে না। দামিনী ক্লান্ত পায়ে চলে গেল। এবার তোমাদের পালা, এবার তোমরা তোমাদের কর্তব্য পালন করো। ও যেন সুখী হয়। অনন্তবাবু স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। ভাই বোনেরা ভাবছে এবার কিভাবে এগোনো যাবে। পরদিন রবিবার, দামিনীর ছুটি, কিন্তু গতকাল সন্ধ্যায় ঝড় বয়ে গেছে তার জীবনে। একটি গোপন সত্য তার কাছে উদ্ঘাটিত হয়েছে। আজ দামিনীর মনের অবস্থা অন্যরকম। তার কি নিজের কোনো সুপ্ত বাসনা ছিল? তারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে। একটা সুন্দর সংসার, একজন মনের মানুষ, কচি গলায় মা ডাক। সারা রাত খোলা চোখে স্বপ্ন দেখতে দেখতে আবছা আলো ছায়ায় তন্দ্রার মধ্যে রাত কেটেছে। আজ সে খুব ভোরে উঠেছে। সাধারণত ছুটির দিনে সে বেলা করে ওঠে, স্নানাদি সেরে অনেকদিন পর সুন্দর করে সেজেছে। সে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। দামিনী অনেকক্ষণ ঠাকুর ঘরে কাটিয়েছে আজ। শিবানী কাকির ঘরে উকি দিয়ে দামিনী দেখল উনি এখনো ওঠেননি, ভাই বোনেরা কেউ ওঠেনি।
দামিনী নিজের জন্য 1 কাপ চা বানিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। চা খেয়ে সে হঠাৎ চঞ্চল হয়ে উঠল। আমাকে এখনই বেরোতে হবে, কেউ দেখে ফেলার আগে বেরাতে হবে। সে তাড়াতাড়ি একটা চিরকুট লিখে ডাইনিং টেবিলে পেপার ওয়েট চাপা দিল। আমি একটু বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। দামিনীর সামনে দরজা খুলে বেরিয়ে পড়ল। দরজাটা সন্তর্পণে টেনে দিয়েছে সে। ফিক করে হেসে ফেলল দামিনী। সে তার পুরাতন প্রেমিকের কাছে যাচ্ছে গোপনে। সকাল 6:30, রাস্তা এখনো ফাঁকা। ডিসেম্বর মাস, ভোরে হালকা শীতের আমেজ। দামিনী নিজেই গাড়ি চালাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজ, একটা চাপা উত্তেজনা। ওকে দেখতে এখন কেমন হয়েছে? ওকে যখন আজ প্রথম দেখব, কি বলবো তাকে? দামিনী সারা রাত ঝালিয়ে নিয়েছে। পূর্ণদাস দেবরায়ের বিশাল অট্টালিকার সামনে আসতে সিকিউরিটি গার্ড এগিয়ে আসলো। দামিনীকে চেনে সে, সেলাম করে সে গেট খুলে দিল। আজ তার বুক দুরুদুরু করছে, হৃদস্পন্দন বেড়ে গেছে অকারণে। দরজা খোলা, একজন কর্মচারী সেগুন কাঠে দরজা মুছছে। তাকে দেখে একজন এগিয়ে আসলো। ম্যাডাম আসুন, বড়বাবুর সাথে দেখা করবেন, উনি পুজোর ঘরে ঢুকেছেন। না, ছোটবাবু আছেন ঘরে, উঠেছেন? দামিনী বলল। দাদাবাবু জিমে আছেন, ডাকবো? হঠাৎ দামিনীর জিভ আটকে গেল। সেগুন কাঠের ঘোরানো সিঁড়ি দিয়ে শুভঙ্কর নেমে আসছে। দামিনী, শুভঙ্কর দামিনীর সামনে দাঁড়িয়ে রয়েছে, তার চোখে বিস্ময়। নিজেকে কেন এতদিন আড়াল করে রাখলে শুভ? আমি তো কিছু চাইনি, আমি সবার। আমার কি কেউ থাকতে নেই? আমার একান্ত নিজের। দামিনীর চোখে অশ্রুধারা নেমেছে আজ। সে এমনিতে কখনো কাঁদে না। না দামিনী, ওইভাবে বলো না। আজ আমার বলতে বাধা নেই, আমি তো চিরদিনই তোমাকে ভালোবাসি। তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলে, আমি ভেবে পাচ্ছিলাম না কি করে তোমাকে সামলাবো। কি বলতে কি বলে ফেলেছি, তুমি আঘাত পেয়েছিলে। তোমার কথাগুলো, তোমার সেই কান্না আমি কোনোদিন ভুলতে পারিনি দামিনী। শুভ দামিনীর হাত নিজের হাতে তুলে নিয়েছে, তার দু চোখে জল। আমারও তো তখন মাথা ঠিক ছিল না শুভ, কত বয়স ছিল আমার। তোমার আন্তরিকতা আমি বুঝিনি, তাই তুমি নিজেকে সারা জীবন আড়ালে রাখলে। তোমাকে কাছে পেলে হয়তো অন্যরকম হতো জীবনটা। দামিনী শুভর গলা জড়িয়ে ধরেছে। অতীতকে তো আর পাল্টানো যাবে না, কিন্তু এবার আমি আমার মেয়েকে ঘরে নিয়ে আসব। আজ শুভর মা এগিয়ে এসে দামিনীকে জড়িয়ে ধরলেন। আজ দামিনী আর শুভঙ্করের বিয়ে, আজ তার ব্রত পূর্ণ হয়েছে। আজ সে সুখী, পরিপূর্ণ সুখী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।